ঝন্টু খ্যাপলা জালটা কাঁধের ওপর তুলে নিল, তারপর দরজার হুড়কোটা খুলে ফেলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ছটপটানি, কিন্তু মেঘের ডাকেও কারও ঘুম ভাঙল না। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে অখিল নিয়োগীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নিশির ডাক। তাহলে চলুন সফর শুরু করা যাক। ঝন্টু যখন একেবারে ছেলে মানুষ, মানে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টুর বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু কেমন যেন ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে, সেই জন্য তার নাম হয়েছে আল্লাদি। তাই বাড়ির ছেলে মেয়েদের সে একমাত্র আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টুকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টুও আল্লাদি পিসি বললে একেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে, জামা কাপড় পরিয়ে দেবে আর ঘুম পাড়িয়ে দেবে। পিসিকে না হলে ঝন্টুর এক মুহূর্ত চলে না। ঝন্টুর মাও সংসারের সাত ঝামেলায় দিবা রাত্রির জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলে ফেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্দি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টু যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকমের মাছ ধরে নিয়ে আসে। পিসিও একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টু ছিল, তাই তো দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষার সময় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টু গভীর রাত্রে গিয়ে পলো দিয়ে নানা জাতীয় মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে আর হাসি ধরে না। আল্লাদি পিসি ঝন্টুর বাবার সংসারেই থাকে বটে, তবে তার নিজেরও বেশ কিছু টাকা আছে। সেই টাকা আল্লাদি পিসি যক্ষের ধনের মতো আগলে রাখে। শুধু ঝন্টুকে মাঝে মধ্যে মিষ্টি কিনে খাওয়ায়। ঝন্টুর মা ঠাট্টা করে বলেন, ঠাকুরজি, এমন করে তোমার টাকাগুলি নয় ছয় করে ফেলো না গো। আমার টাকা আমি যা খুশি করব, রাস্তায় ছড়িয়ে দেবো, তাতে কার কি? আসল কথা হচ্ছে এই ব্যাপার নিয়ে বাড়ির সবাই আল্লাদি পিসিকে খ্যাপায়। আল্লাদি পিসি মরলে যে ঝন্টুই গয়াতে তার পিণ্ডি দেবে, এই কথাই সে গর্বে সবাইকে বলে বেড়ায়।
এই আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগবালাই নেই, এমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টু। আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁইয়ে দিল। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগল। এই ব্যাপারে ঝন্টুর মা বিশেষ ব্যস্ত হয়ে পড়লেন। ঝাড় ফুঁক, তাবিজ, মাদুলি, কিছুতেই কিছু হয় না। ঝন্টুর দেহের রক্ত কে যেন শুষে নিতে লাগল। বাড়ি শুদ্ধ লোক ভেবে কিছু কুল কিনারা পায় না। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টু কখনো কখনো ধর্মর করে উঠে বসে। হ্যাঁ রে ঝন্টু, বিছানার ওপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। আল্লাদের পিসির মা আমার কানের কাছে এসে ডাকলো যে রাম 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 রাম, বালাই ষাট, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। ঝন্টুর মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো। পোড়ামুখী আল্লাদি মরে ওকে ভুলতে পারেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টুদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। সন্ধেবেলায় গাঁয়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে অন্টুদের পুকুরের খালে আমার ঘাড় মোটকে রাখতো। এইভাবে সারা গাঁয়ে একটা চাপা ফিসফিস আলোচনা চলতে থাকে। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। আষাঢ় মাস। আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে, উঁচু নিচু গাঁয়ের পথগুলিকে পেছল করে ঝন্টুদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টু অকাতরে ঘুমোচ্ছে। ওদের বাড়ির রান্নাঘরের পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে চলে গেল। কোথায় কোন ঝোপে বসে একটা ভূতভুতুম পাখি একটানা বেসুরোভাবে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনই সময় ঝন্টুর হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে। আল্লাদি পিসি বলছে, ওরে ঝন্টু, শিগগির আয়, তোদের পুকুরের খালে নতুন জল এসেছে, কত কত মাছ উঠেছে, দেখবি আয়, তোর ওই পলোটা আনতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টুর ঘুমটা ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমুচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল। আস্তে আস্তে হাতটা সে সরিয়ে রাখল। আল্লাদি পিসি বলেছে পলো নিয়ে যেতে। মন্ত্রমুগ্ধের মতো ঝন্টু পাশের ঘরে ঢুকল। ওইখানেই পলোটা থাকে। বেড়ালের মতো খুব সাবধানে পা টিপে টিপে সে পলো নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টু, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টু বিনা প্রতিবাদে তাদের ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হনহন করে পুকুরের খালের ধারে চলে গেল।
নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টু ছপ ছপ করে পলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টু ভেবে কুল কিনারা পায় না। ও যে খালুই সঙ্গে এনেছিল সেইটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টু সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চলল? এ কি, এ যে সেই শেওড়া গাছ! ফিস ফিস কথা আবার কানে এলো। আমার শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টু? ঝন্টু অবাক হয়ে তাকিয়ে দেখল শেওড়া গাছের ডালে লাল শাড়ি পরে দিব্যি পা ঝুলিয়ে কে যেন বসে আছে। হ্যাঁ, আল্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম, কিন্তু আল্লাদি পিসি তো মরে গেছে। তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছি আমি? এতক্ষণে ঝন্টুর জ্ঞান যেন ফিরে এলো। ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। মনে হচ্ছে এঁটেল মাটির কাদায় যেন বসে গেছে। শেষকালে মনে জোর এনে ঝন্টু মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আল্লাদি পিসির নাকি সুরে কান্না শোনা গেল। যত আল্লাদি পিসির কথা কানে আসে ঝন্টু তত ছোটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা হাত শেওড়া গাছের ওদিক থেকে এসে তার হাতের মাছের খালুই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টু সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছলো, ওর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। আজকের সফরে শুনছেন গল্প বৈঠকের আজকের গল্প অখিল নিয়োগীর লেখা নিশির ডাক। এখনো পর্যন্ত যদি ম্যাডলি FM কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ম্যাডলি FM অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলুন সফরে ফেরা যাক। অনেক ভূত তাড়ানো রোজা, বহু মন্তর, রাশি রাশি তাবিজ, কবচ, মাদুলি, কিছুতে কিছু না। ঝন্টু অসাড় হয়ে পড়ে থাকে। ডাকলে সাড়া দেয় না। ঝন্টু, ও ঝন্টু, বাপ আমার, চোখ খোল বাবা, একবার চোখ খোল, কথা বল। অবশেষে মায়ের বুক ভাঙা কান্নায় 3 দিন পর ঝন্টু চোখ চেয়ে তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করে গুছিয়ে বলতে পারে না। শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের মাতব্বর, পাড়া প্রতিবেশী সবাই বলল, এখন থেকে অন্টুকে একেবারে চোখে চোখে রাখতে হবে, বুঝলে? হ্যাঁ, পেতনিরাও এরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে নিয়ে গিয়ে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টুর মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে বসে জেগে থাকে মা। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। আমার শান্তির সংসারে যে কি হলো, কি কুক্ষণেই যে পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে তারপর থেকেই বাড়ির লোকে একটা অবাক কাণ্ড লক্ষ্য করতে লাগলো। পাথরের মূর্তির মতো স্থির চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টু। হঠাৎ সে বলে বসে, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই।
ব্যাপার দেখে বাড়ির লোকে ঘন ঘন রাম নাম জপ করতে লাগলো। কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা সহজ হয়ে এলো, যখন দেখা গেল যে ঝন্টু যখন যা চায় কোনো অদৃশ্য হস্ত যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুর গরমে আই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টু বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল শ্বেত পাথরের সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টু সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, ঝন্টু, কখনো ওসব মুখে দিস নে বাপ, ওসব পেট নিতে জোগাচ্ছে। আরও একটা জিনিস লক্ষ্য করা গেল যে এই জাতীয় ভৌতিক কাণ্ড রাত্রির বেলাতেই ঘটছে। সন্ধ্যের পর পাড়ার গিন্নিবান্নিরা দল বেঁধে আসতো ঝন্টুকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গিয়েছে, কাশির জর্দা না হলে আমার আবার চলে না। তুমি কাশির জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝন্টুর মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা উত্তর দিল, ও গাঙ্গুলি বউ, তুমি বুঝি জানো না? সব কিছু ওই আহ্লাদি পেতনিতেই জোগাচ্ছে। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদি পেতনির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। এইভাবে নানা জাতীয় ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ চাপা ফুলের গন্ধে গোটা বাড়িটা মম করতে লাগলো। তার পর মুহূর্তেই পচা মাছের গন্ধে লোকে নাকে কাপড় দিয়ে পালিয়ে যেতে পথ পায় না। পাড়ার ছেলেরা সবাই মিলে ঘিরে রয়েছে ঝন্টুকে, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ রাশি রাশি ইট পাটকেল পড়তে শুরু করলো, কিন্তু মজা এই যে একটি ঢিলও ঝন্টুর গায়ে লাগলো না। যেসব ছেলেরা ঘিরে রয়েছে ওকে, তাদের মাথায় পিঠে ক্রমাগত ভাদ্রের তালের মতো এসে দমাদম পড়তে থাকে। বাপরে মারে করে তখন যে যেদিকে পারে পালিয়ে যায় ওরা। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য, থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টুর মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে নাকি সুরে কার যেন হাসির রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। দুর্গা 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 দুর্গা, মা রক্ষা করো, মা দুর্গা দুর্গা। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকেই এক টানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে বারে বারে শেয়াল ডাকছে, মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখপাখালিরা কখন যে গিয়ে যার যার বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না।
গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কাল পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ হাওয়া গায়ের বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো প্রেতিনী বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছোট ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টুদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে 10টা আশেপাশের বাড়ির লোকে ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর কেউ চিত কেউ উপুর হয়ে পড়ে অঘোরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঝড় 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 অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই একটানা শব্দের সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবায় ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি এক চোখে দম বন্ধ করে প্রহর গুনছে। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টু। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসে কথা শোনা গেল। ঝন্টু, ও ঝন্টু, উঠে আয়, জলার ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টু এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসে আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টু উঠে বসল। কার ডাক? কোথায় যেতে হবে কিচ্ছু জানে না। তবু সে মায়ের কোল ছেড়ে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশ বনের কানাকানির মতো কার যেন আহ্বান। আর বলনিস না ঝন্টু, খেপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টু খ্যাপলা জালটা কাঁধের ওপর তুলে নিল। তারপর দরজার হুড়কোটা খুলে ফেলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ছটপটানি। কিন্তু মেঘের ডাকেও কারও ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাত ছানিতে ঝন্টু জলার দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টু? এগিয়ে যা, এগিয়ে যা, ছুঁড়ে দে খেপলা জাল। এগিয়ে যা, যা যা যা, এগিয়ে যা, এগিয়ে যা, যা, হ্যাঁ যা যা যা, খেপলা জাল নিয়ে এগিয়ে যা, এগিয়ে যা, যা 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 যা, এগিয়ে যা। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টু একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল।
তারপর কচুরিপানার দামের মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারল না। শুধু ঝন্টুদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের দরজার কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টুর মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গাঁয়ের লোক একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখী পেতনি হয়ে ওকে ভুলতে পারেনি গো, তাই তো রাহু হয়ে ঝন্টুটাকে কোলে টেনে নিল। বহু বছর হয়ে গেছে, এখনো গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। শেষ রাত্রিরের দিকে কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে, বুক চাপড়িয়ে ছুটোছুটি করে। আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই, আবার বৈঠক বসবে পরের শুক্রবার।